বাঙালি আর পুরী যেন একেবারে এক সুতোয় বাঁধা। কলকাতা থেকে মাত্র একটা রাতের জার্নি, আর তারপরেই চোখের সামনে নীল সমুদ্র আর জগন্নাথ মন্দিরের এক পবিত্র পরিবেশ। আমার পরিভ্রমণের এই প্রথম পর্বে আজ আপনাদের ঘুরে দেখাবো শ্রীক্ষেত্র, জানবো মন্দির দর্শনের খুঁটিনাটি আর উপভোগ করব সমুদ্রের ঠান্ডা হিমেল হাওয়া। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরো একটি নতুন পর্বে। আমাদের আজকের পর্বটা বন্ধুরা শুরু করছি শালিমার থেকে। কি বলবো আপনাদের, মানে শালিমার আজ থেকে একেবারে জীবন বেরিয়ে গেল আর কি। রাস্তায় এত বৃষ্টি, মানে আমি তো ভিজে গেছি সেটা কোনো ব্যাপার না, আমার সাথে যে ব্যাগ ছিল সেটাও ভিজে গিয়েছে আর কি। তো বাইরে বেরালে এরকম প্রাকৃতিক দুর্যোগ, ঝড় জল বর্ষা এরকম থাকবেই, সে অসুবিধা নেই। তো অবশেষে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসে পৌঁছালাম শালিমার স্টেশন। আর আজকে আমার ট্রেন রয়েছে হচ্ছে শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। ট্রেনের টাইমিং হচ্ছে ওই 6:55। আর আমি স্টেশনে এসে পৌঁছে গেছি 6:10 নাগাদ। আমি এসে দেখছি ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। কলকাতা থেকে সরাসরি পুরী যাওয়ার বেশ কয়েকটা ট্রেন রয়েছে, আর আমি যেহেতু আগে থেকে কোনো টিকিট বুকিং করে রাখিনি তাই তৎকালে ছিল আমার ভরসা। কিন্তু তৎকালে অন্য কোনো ট্রেনের টিকিট পাইনি, তাই খানিকটা বাধ্য হয়ে জগন্নাথ এক্সপ্রেসে জার্নি করতে হচ্ছে। শালিমার স্টেশনটা মোটামুটি সবই ঠিক আছে, শুধু আমার মনে হয় যে যোগাযোগ ব্যবস্থা আর একটু উন্নত হওয়া প্রয়োজন। বিশেষত হাওড়া এবং শিয়ালদার মতো মেজর দুটো রেলওয়ে স্টেশন থেকে বাস ফেসিলিটি চালু করা উচিত। ওখান থেকে যদি সরকারি বাস বা বেসরকারি বাসও থাকে না, তাহলে খুব সুবিধা হবে। এক বাসে করে ডাইরেক্ট শালিমারে চলে আসতে পারবো। আর আসার সময় রাস্তার অবস্থা দেখলাম, সেটাও কিন্তু শোচনীয় একেবারে। আশ্চর্যজনকভাবে আমি দেখলাম যে জগন্নাথ এক্সপ্রেসে জেনারেল কামরা কিন্তু মোটামুটি বেশ খানিকটা ফাঁকা রয়েছে। মানে তুলনামূলক যেভাবে ভিড় হয় ট্রেনের জেনারেল কামরা, পুরীর মতো রুটে এখানে ততটা ভিড় দেখতে পারলাম না। আসলে শালিমার যেহেতু শহরের অনেকটাই ভিতরের দিকে, আর এখানে যোগাযোগ ব্যবস্থা একটু প্যাঁচালো, তাই এখানে খুব একটা লোক এসে ভিড় করছেন না। তবে আপনারা যদি যান ভেবেচিন্তে যাবেন জেনারেলে, কারণ এই ফাঁকাটা কিন্তু শালিমার থেকে। আপনারা হয়তো কোনোভাবে বসার সিট পেয়ে গেলেন, কিন্তু এই ট্রেন যেই সাঁতরাগাছি ঢুকবে বীভৎস ভিড় হয়ে যাবে কিন্তু জেনারেল। ট্রেন একেবারে তার নির্ধারিত সময় ঠিক 6:55 ছেড়ে দিল শালিমার। এই যে আমাদের ট্রেন যখন শালিমার স্টেশন থেকে ছেড়ে রওনা দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, তখন মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যেন অন্যরকম আনন্দ। বেশ কয়েক বছর পর আবার পুরী যাচ্ছি, তাও আবার একেবারে একলা। আচ্ছা, আমি জানেন এরকম শুনেছি যে বহু বাঙালি পরিবার রয়েছে, তারা নাকি প্রতি বছরই পুরী যাত্রা করেন। আচ্ছা, আপনারা শেষ কবে গিয়েছিলেন পুরী? কমেন্ট করে একটু জানান তো। এই জগন্নাথ এক্সপ্রেসের স্লিপার ক্লাস মোটামুটি ভালোই, তবে দুটো সমস্যা আমি লক্ষ্য করতে পারলাম। সবার প্রথম হচ্ছে ট্রেনের ওয়াশরুম, মানে অসম্ভব নোংরা। মানে ওয়াশরুমের সামনে যাদের সিট পড়েছে তারা বুঝতেই পারছেন না ঠিক করে, এতটাই নোংরা আর কি। আর প্রচুর অযথা লোকজন কিন্তু এই বগিতে ঘোরাঘুরি করছেন, মানে তাদের কিন্তু সিট নেই, রিজার্ভেশন নেই, তারা এসে ঘোরাঘুরি করছেন, উঠে পড়ছেন আর কি। এই দুটো সমস্যা আমি দেখতে পারলাম। এইবার আমি স্লিপারে ট্রাভেল করছি। এই হচ্ছে স্লিপারে আমার কোচ S6, আর এই দেখুন এটা হচ্ছে আমার সিট, আপার বার্থ। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:15, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো আমাদের এই যাত্রাপথের প্রথম হল্ট স্টেশন সাঁতরাগাছি। এই সাঁতরাগাছি কিন্তু আমাদের যাত্রাপথের অন্যতম মেজর একটা হল্ট স্টেশন। আর এই স্টেশন থেকেও প্রচুর যাত্রী ট্রেনে উঠছেন। আপনারা যারা শালিমার থেকে ট্রেনে উঠতে পারবেন না, হয়তো কানেক্টিভিটির কারণে বা অন্য কোনো কারণে, আপনারা কিন্তু সাঁতরাগাছি থেকে এসে উঠতে পারেন, কারণ হাওড়া থেকে লোকাল ট্রেন রয়েছে। আর শহরের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি বাসে করে আপনারা চলে আসতে পারেন সাঁতরাগাছি। তো এখান থেকেও প্রচুর প্যাসেঞ্জার উঠে পড়েছে, ট্রেন কিন্তু ভালো ভিড় হয়ে গিয়েছে এখন। আমাদের ট্রেন সাঁতরাগাছি ছেড়ে দিল, এখন আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 9:02। আমরা আমাদের যাত্রাপথের 112 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছেছি খড়গপুর রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেন আসার কথা ছিল 8:45, আর ট্রেন এসে পৌঁছেছে 9:02 নাগাদ। খুব বেশি লেট করেনি, আর আশা করছি খুব বেশি লেট করবে না। এখন দেখা যাক কখন পৌঁছয়। এরপর সন্ধে গড়িয়ে রাত হয়ে এলো, আর ট্রেনের কামরাও আস্তে আস্তে ভিড় হতে শুরু করলো। আমি যখন নিজের সিটে ফিরে গেলাম, দেখতে পারলাম ট্রেনের কামরায় প্রচুর ভিড় হয়ে গিয়েছে। জেনারেল বগির কিছু প্যাসেঞ্জার চলে এসছেন আমাদের কামরায়,
এদিকে টিটি বা পুলিশের কোনো দেখাই নেই, তাই আমি দেরি না করে নিজের সিটে চলে গেলাম। এখন রাত প্রায় 10টা বেজে গিয়েছে। আমাদের জগন্নাথ এক্সপ্রেস কাল 4:30 নাগাদ পুরী পৌঁছবে। তো আমি আর বেশি দেরি করব না, এখন ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। রাতের গভীর অন্ধকার ভেদ করে যখন আমাদের জগন্নাথ এক্সপ্রেস ছুটে চলেছে পুরীর উদ্দেশ্যে, তখন আমি আস্তে আস্তে হারিয়ে গিয়েছি একেবারে ঘুমের দেশে। অপেক্ষা এক নতুন সকালের। নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় ভোর 4টে, আর আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছে পুরী রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেন প্রায় 45 মিনিট বিফোর টাইম আমাদের পৌঁছে দিয়েছে। মানে আমি তো একেবারে অবাক হয়ে গিয়েছি। যা দেখেছি ভারতীয় রেলওয়ে সবসময় লেট করে, এখানে বিফোর টাইম আর কি। তো এখন যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে। এখানে অপেক্ষা করে আর সময় নষ্ট করব না, বাইরে বেরিয়ে একেবারে সি বিচে চলে যাব। স্টেশনের বাইরে এত লোক, মানে ভোর 4টে না বিকেল 4টে বোঝা যাচ্ছে না। আমার মনে হয় বিকেল 4টেতেও এত ভিড় হয় না, ভোরবেলায় যত ভিড় হয়ে গেছে। স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখতে পারলাম অটো, টোটো সহ বেশ কিছু ছোট গাড়ি রয়েছে সামনে। জিজ্ঞেস করে জানতে পারলাম স্টেশন থেকে সি বিচ পর্যন্ত ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। আর এখানে শেয়ারিং এ যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সম্পূর্ণ গাড়িটিকে রিজার্ভে নিয়ে তবেই যাওয়া যাবে। পড়লাম কিছুটা মুশকিলে। আমি একা মানুষ, এত টাকা খরচা করে সি বিচে যাব? আমার একার পক্ষে 200 টাকা দিয়ে পুরো টোটো বা অটো রিজার্ভ করে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি হেঁটে হেঁটেই যাব ঠিক করেছি। পুরী রেলওয়ে স্টেশন থেকে স্বর্গদুয়ার সি বিচের দূরত্ব হচ্ছে ওই 3-3.5 কিলোমিটার মতো, আর সময় লাগবে 40 থেকে 45 মিনিট। প্রায় 45 মিনিট এক নাগাড়ে হাঁটার পর এসে পৌঁছালাম পুরীর সেই জনপ্রিয় বাগদার সামনে। দেখুন, গাড়িগুলো যেভাবে ঘুরে যাচ্ছে, আমরা যখন ঘুরে ওই পথের সামনে যাই, আমাদের মনটা এক অদ্ভুত আনন্দে ভরে ওঠে। এত ভোরবেলা পুরী আসার কিন্তু একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে পুরীতে সূর্যোদয় দেখার। পুরীর সমুদ্রে কিন্তু এখন ভালোই ভিড় হয়ে গিয়েছে সূর্যোদয় দেখার জন্য। তাই আমি যদি দেখতে পাই সূর্যোদয় তাহলে আপনাদের দেখাবো। আসলে আকাশ একটু মেঘলা করে রয়েছে, তো তাই দেখা যাক কি হয়। বেশ খানিকক্ষণ অপেক্ষা করেও সূর্যি মামার দেখা আজকে আর পেলাম না। আকাশ সম্পূর্ণ মেঘলা, সূর্য উঠেছে কিন্তু দেখা যাচ্ছে না। জানি না মানে দুর্ভাগ্য কিনা, জীবনে প্রথমবার এত ভোরবেলা পুরী আসলাম, তবুও সূর্যোদয়টা দেখতে পারলাম না। 2019 সালে যখন জীবনে প্রথমবার পুরী এসেছিলাম, তখন বেশ ইউনিক একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে পুরীর সি বিচে এখানকার জেলেরা ছোট ছোট কাঠের নৌকো নিয়ে ভোরবেলা মাছ ধরতে যেতেন। আর সেই মাছ ধরা হয়ে গেলে সেই মাছ বিক্রি করা হতো একেবারে সি বিচের সামনে। তো এখন বেশ কয়েক বছর হলো এই জিনিসটা এখানে বন্ধ রয়েছে। ইন্টারনেট ঘেটে জানতে পারলাম যে সম্প্রতি কিছু বছর হলো পুরীর এই সি বিচকে একটি ব্লু সি বিচ আখ্যা দেওয়া হয়েছে, আর মূল পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরই নাকি এখানে মাছ ধরা, মাছ বিক্রি করা, এই সমস্ত কাজকর্ম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অন্য একটা ব্রিজকে অ্যালট করা হয়েছে জেলেদের জন্য। তো আগে একটা বেশ ইউনিক ব্যাপার ছিল, মানে আপনারা একেবারে সমুদ্র থেকে ধরে আনা জ্যান্ত মাছ রান্না করে খেতে পারতেন। এখন সেই ব্যবস্থাটা নেই আর কি। আকাশের অবস্থা এখন খুবই খারাপ, প্রচুর মেঘ করেছে আর ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:30। তাই আর লেট করবো না, এখন যেই হোটেলে কথা বলেছিলাম সেই হোটেলের দিকে গিয়ে দেখি রুম পাই নাকি। তো অবশেষে একটু ঘোরাঘুরি করার পর হোটেলের সামনে চলে আসলাম। হোটেলে এসে রুম নিয়ে নিলাম। পুরীতে আসলে কিন্তু আমি এই হোটেলটাতেই থাকি। এবার হোটেলটা আপনাদের একটু দেখাই, চলুন। এই দেখুন, এটাই হচ্ছে আমার হোটেল, হোটেল সাগর সম্রাট। আমার রুমটা হচ্ছে দোতলায়। এটাই হচ্ছে হোটেলের দোতলা, আর এইদিকে হচ্ছে আমার রুম, রুম নাম্বার 109। রুমে ঢুকেই সবার প্রথমে চোখে পড়বে এরকম বিশাল একটা বেড, একেবারে কিং সাইজের বেড বলতে পারে।
তিনজন খুব ভালোভাবে আরাম করে এখানে থাকতে পারবে। এই দিকে রয়েছে একটা ছোট্ট আলমারি, এখানে আপনারা ব্যাগ ট্যাগ রাখতে পারেন, জামা কাপড় রাখতে পারেন। এইদিকে রয়েছে টিভি, আর টিভি কিন্তু ভালোই চলছে, বাংলা চ্যানেলও রয়েছে, খুবই ভালো চলছে। রুমের এই সাইডে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, এই দেখুন, এই যে এখানে আপনারা জামা কাপড় মেলতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে, খুবই ভালো। এইদিকে যদি আসি, একটা ছোট্ট টেবিল আর ওইদিকে ছোট্ট চেয়ার রয়েছে। আর এটা হচ্ছে রুমের ওয়াশরুম। ওয়াশরুমটা একেবারে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে বেসিনও রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে ওনারা বালতি মগ সবকিছুই দিয়েছেন। এই হচ্ছে টোটাল রুম, আমার খুবই ভালো লেগেছে। হোটেল সাগর সম্রাটের এই নন এসি রুমটা আমার ভাড়া পড়েছে 830 টাকা পার ডে। এবার এটা ওনারা বললেন অফ সিজনের ভাড়া, সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে। মোটামুটি এই রুমটাই যদি আপনারা সিজনে নিতে আসেন তাহলে ওই 900 থেকে 1000 টাকার মধ্যে পড়ে যাবে। এবার এখানে আরো অন্যান্য রুম রয়েছে, সেখানে আপনারা অ্যাটাচ কিচেন পাবেন, চাইলে আপনারা এখানে রান্না করে খেতেও পারেন। আমি একা মানুষ, আমার ওই সমস্ত কিছু প্ল্যান নেই, তাই আমাকে এই রুমটা দেওয়া হয়েছে। স্নান টান করে রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখন যাব হচ্ছে মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার এখানে বেশ কয়েকটা উপায় রয়েছে। সবার প্রথম অপশন হচ্ছে অটো টোটো। আপনারা চাইলে অটো টোটো নিয়ে একেবারে মন্দিরের সামনে পৌঁছে যেতে পারেন, সেই ক্ষেত্রে ভাড়া ওই 150 থেকে 200 টাকা। তাছাড়াও স্বর্গদুয়ারের সামনে থেকে সরকারি বাস রয়েছে, সেখানে মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা একেবারে মন্দিরের সামনে চলে যেতে পারেন। দেখি আমি যদি বাস পাই তো বাসে করে যাব, না হলে ঠিক করেছি আমি পায়ে হেঁটেই একেবারে মন্দিরে চলে যাব। এইটা হচ্ছে পুরীর বিখ্যাত সেই বাঙালি বাজার। বাঙালি বাজার নামে বেশি বিখ্যাত। এখানে আপনারা যারা রান্না করে খাবেন ভাবছেন, এখান থেকে আপনারা শাক সবজি নানান ধরনের মুদি দোকানের জিনিসপত্র সবই পেয়ে যাবেন আর কি। এই দেখুন, এই একটা মুদি দোকান, এখানে চাল তেল নুন ডাল আর পুরীর বিখ্যাত সেই বড় বড় সোয়াবিন সবকিছুই পাওয়া যাচ্ছে আর কি। এখানে সব পরোটার দোকান টোকান রয়েছে টিফিনের জন্য, এখানে ডিমও পেয়ে যাবেন আপনারা। আর এইদিকে এই দেখুন, রান্না করিয়ে দেওয়া হয়, মানে আপনারা যদি বাজার করে দেন তো ওনারা রান্না করে দেবেন আর কি। বাঙালি বাজার থেকে খানিকটা এগিয়ে গিয়েই চোখে পড়ল পুরীর মহাশ্মশান। এই মহাশ্মশানে গিয়ে একেবারে মুখোমুখি হলাম পৃথিবীর সব থেকে চিরন্তন শক্তির। জানেন তো, জন্ম কোথায় হবে, জীবন কিভাবে কাটবে, এসব আমরা কিছুই জানি না, কিন্তু এই যে শ্মশান, এখানে একদিন সবাইকেই পৌঁছতে হবে। এই শ্মশানে গিয়ে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। চারিদিকে কান্নার আর্তনাদ, আর চারিদিকে মৃতদেহ দাহ করা সেই দৃশ্য। প্রচুর লোকজনও আসছেন এই শ্মশানে একেবারে সামনে থেকে এটা দেখার জন্য। তাই আমিও কিছুক্ষণ সময় কাটালাম এই পুরীর মহাশ্মশানে। স্বর্গদুয়ারের মোড়ে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বাসের কোনো দেখা পেলাম না, তাই ঠিক করলাম যে পায়ে হেঁটে মন্দির পর্যন্ত যাব। স্বর্গদুয়ার মোড় থেকে মন্দির কিন্তু খুব বেশি একটা দূরে নয়, ওই ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে পায়ে হেঁটে। তাই আর লেট না করে বেরিয়ে পড়লাম। এখন দেখি ভগবানের দর্শন কখন পাই। বেশ খানিকটা পথ হাঁটার পর আমিও এসে পৌঁছালাম প্রভু জগন্নাথের মন্দিরের সামনে। মন্দিরে প্রবেশ করেই দেখতে পারলাম প্রচুর ভক্ত এসে ভিড় করেছেন এই মন্দির প্রাঙ্গণে। সকলে মিলে একটাই জয়ধ্বনি দিচ্ছেন, জয় জগন্নাথ। আমিও গলা মেলালাম তাদের সঙ্গে। সামনে থেকে যখন মন্দির দর্শন করছিলাম, মনে মনে ভাবছিলাম কতই না প্রাচীন এই মন্দির, ভারতবর্ষের অন্যতম পবিত্র একটা ধাম। আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক তার সামনে। যখন মন্দিরের সামনে জগন্নাথ দেবের দর্শন পেলাম, মনটা একেবারে ভরে গেল। ইচ্ছে করছিল ওখানেই থেকে যাই, ওখান থেকে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু মূল মন্দিরে তো যেতেই হবে। গিয়ে জগন্নাথ দেবকে একেবারে সামনে থেকে দর্শন করতে হবে। পুরীর জগন্নাথ মন্দিরে আজকে কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছে, প্রায় কয়েক হাজার মানুষ একসঙ্গে চলে এসেছেন জগন্নাথ দেবের দর্শন করতে। এখন আমিও তাই যাব, লাইনে দাঁড়াবো, গিয়ে দেখি কতক্ষণ লাগে দর্শন করতে। এই দেখুন, এখানে রয়েছে ফ্রি শু মোবাইল ক্যামেরা কাউন্টার, এখানে আপনারা এই সমস্ত কিছু জমা রাখতে পারেন। এই কাউন্টারটা রয়েছে হচ্ছে একেবারে এই যে সিংহদুয়ার মন্দিরের, এটা হচ্ছে মন্দিরের সিংহদুয়ার, ঠিক আছে? এই পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে সিংহদুয়ারের একেবারে অপোজিটেই। এই যে এইদিকে হচ্ছে এই কাউন্টার, এইদিকেও একটা ফ্রিতে মোবাইল আর জুতো রাখার জায়গা রয়েছে।
এটা আপনারা পাবেন হচ্ছে এই যে টু হুইলার যে পার্কিং এরিয়া রয়েছে তার ঠিক পিছন দিকেই। এটা ফাঁকাই রয়েছে, আমি এখানে জুতো মোবাইল জমা দেবো আর কি। আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখন ফোন আর জুতো জমা রাখবো, জমা রেখে যাবো হচ্ছে মন্দির দর্শন করতে। দর্শন করে আসি, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এরপর বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে মন্দিরে ঢোকার অনুমতি পেলাম। মন্দিরে প্রবেশ করে খুব ভালোভাবেই জগন্নাথ দেবের দর্শন হলো। তবে মূল গর্ভগৃহের সামনে লাইনটা যেভাবে জটলা পাকিয়ে গিয়েছিল, সত্যিই ভয় লাগছিল যে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। এইসবে মন্দির দর্শন করে আসলাম, অভিজ্ঞতা এক কথায় খুবই ভালো। আর যেহেতু রবিবার, তাই মন্দিরে একটু বেশি ভিড় ছিল। আমার সব মিলিয়ে ওই 3-3.5 ঘন্টা মতন লেগে গেছে দর্শন করতে। মাঝখানে আবার মন্দির বন্ধ করে দিয়েছিল, তো লাইনেই তখন আটকে গিয়েছিলাম আর কি। তো যাকগে, মন্দির দর্শনের অভিজ্ঞতা খুবই ভালো, খুব ভালো করেই দর্শন করতে পেরেছি। লাইন মোটামুটি ঠিকই ছিল, তবে একেবারে সামনের দিকে গিয়ে একটু অসুবিধা হয়ে গেছিল আর কি। ওখানে কোনো ম্যানেজমেন্ট নেই, ধাক্কাধাক্কি ঠেলাঠেলি, মানে বাচ্চা বয়স্কদের অবস্থা তো একদমই খারাপ হয়ে যাবে ওর সামনে গিয়ে। তো সেসব কথা থাক, ভগবানের স্থান দর্শন করতে পেরেছি, এটাই অনেক। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5টা, আর এক্ষুনি মন্দিরের ধ্বজা চেঞ্জ করা হবে, সেটা আপনাদের দেখাবো এবার। পুরীর জগন্নাথ মন্দিরের সব থেকে রহস্যজনক বিষয় হলো এই মন্দিরের ধ্বজা, যা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এর একটি বিজ্ঞানসম্মত কারণ থাকলেও লোকমুখে নানান কথা এখানে প্রচলিত রয়েছে। যেমন অনেকেই মনে করেন যে এই মন্দিরের চূড়ায় নাকি স্বয়ং বরুণদেব অবস্থান করেন, তার জন্যই ধ্বজাটা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। তাছাড়াও আপনারা কি জানেন যে এই পুরীর মন্দিরের ধ্বজা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন করা হয়। মন্দির দর্শন করে বাইরে আসতেই দেখতে পারলাম পুরীর রথ তৈরির কাজ চলছে। রথের এখনো মাস দুয়েক বাকি, কিন্তু তার প্রস্তুতি এখনই শুরু হয়ে গিয়েছে। এখানকার একটি বিশেষত্ব হচ্ছে পুরীর রথে কিন্তু কোনো রকম পেরেক ব্যবহার করা হয় না, শুধু কাঠের মাধ্যমেই এই সম্পূর্ণ রথটিকে তৈরি করা হয়। আর জয়েন্টগুলোকে একটার সাথে আরেকটা জুড়েই এই রথটা তৈরি করা হয়। দেখুন, প্রচুর লোক এসে এখনই যোগ দিয়েছেন এই রথ তৈরির কাজে, অপেক্ষা করছেন তাদের প্রিয় রথযাত্রার। মন্দির দর্শন করে এখন আবার ফিরে যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে। সারাটা দিন মন্দিরে কাটালাম, খুবই ভালো লাগলো। আর সন্ধ্যেটা কাটাবো হচ্ছে সমুদ্রের পাড়ে। পুরী বেড়াতে গেলে খাজা নিতে কিন্তু একদম ভুলবেন না। পুরীর অত্যন্ত সুস্বাদু একটা খাবার হচ্ছে এই খাজা। ঘিয়ে এবং তেলে ভাজা দুই ধরনের খাজা বিক্রি হচ্ছে পুরীর প্রতিটা রাস্তাতেই। রয়েছে বেশ কয়েকশো বছরের পুরনো দোকান থেকে সদ্য গজিয়ে ওঠা ফুটপাতের ধারের দোকান। সব দোকানের খাজায় রয়েছে নিজস্ব টেস্ট। নিজে খেয়ে চেখে দেখে তারপরেই কিন্তু আনবেন। পুরীর এই সমুদ্র সৈকত দিনের বেলা যতটাই ব্যস্ত, রাতের বেলা ঠিক যেন ততটাই শান্ত। রাতের পুরীর সমুদ্র সৈকত যেন একেবারে অন্য রূপে সেজে ওঠে। সমুদ্র সৈকতের পাশে অবস্থিত এই ছোট ছোট মাছ ভাজার দোকানগুলিতে এসে ভিড় করেন পর্যটকেরা। এই সন্ধেবেলা মাছ ভাজা খেতে খেতে সমুদ্র দেখা যেন একেবারে অন্যরকম একটা অনুভূতি। সেই অনুভূতি নিতে কোনো পর্যটকই মিস করতে চান না। সমুদ্রের পাড়ে এসে একটা সুন্দর সন্ধ্যা উদযাপন করার জন্য মাছ ভাজা তো লাগবেই, তাই না? পুরী সমুদ্র সৈকতের পাশেই বিভিন্ন ধরনের দোকান আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে সেখান থেকে মার্কেটিং করতে পারেন। এখানে জিনিসপত্রের দাম অতটা বেশি নয়, একেবারে স্বল্প মূল্যে নিজের পছন্দের জিনিস আপনারা কিনে নিতে পারেন। এই জায়গাটা দেখে ছোটখাটো মেলা বলে ভুল করবেন না, তবে মেলার থেকে কিছু কম আমার মনে হয়নি। প্রচুর লোকজন এসে ভিড় করছেন এখানে। একদিকে রয়েছে নানান ধরনের জিনিসপত্রের দোকান, অন্যদিকে খাওয়ার দোকান। সবকিছুর সমন্বয়ে পুরীর সমুদ্র সৈকত যেন জমে উঠেছে সন্ধেবেলায়। আমি এই মার্কেটে এসেছি বুঝলাম। রাত্রিবেলা সমুদ্রে ঘোরাঘুরির পর এখন চলে এসেছি রাত্রে খাবার খেতে।
স্বর্গদুয়ারের পাশে একটা হোটেল রয়েছে, হোটেল বিধান, সেখান থেকেই রাত্রের খাওয়া খাবো। তো এখানে একটা চিকেন থালি অর্ডার দিয়েছি, দাম নিচ্ছে হচ্ছে 180 টাকা। এই দেখুন খাবার চলে এসছে। খাবারে রয়েছে ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, এঁচড়ের তরকারি, ওদিকে আরেকটা তরকারি, ওই সবজির তরকারি, আর এদিকে চিকেন। এটার দাম 180 টাকা। আজকে বেশ কয়েকটা জায়গা আপনাদের ঘুরিয়ে দেখালাম। আমাদের আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে।